পথে পথে ঈদ আনন্দ, টানা ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেনে যাত্রী চাপ, ছাদে চেপেও বাড়ি ফিরছেন অনেকে, বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। স্কুলে লটারি বাদ দিয়ে ভর্তি পরীক্ষায় ফিরলে তা হবে হতকারী, সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। শিক্ষার মান উন্নয়নের পরামর্শ। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি না খাইতারি, কামড়াইলের সাথে সাথে গুড়ার মতো হয়ে যায়। মনে করেন মশা পারে না আমাকে আলগায় নিয়ে যায়। মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসী, বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা। নিয়ন্ত্রণে তেমন তৎপরতা দেখছেন না সাধারণ মানুষ, মানতে নারাজ 2 সিটি কর্পোরেশন। বরিশাল মেডিকেলে মধ্যরাতে আগুন, ধোঁয়ায় রোগীদের শারীরিক অবস্থার আরও অবনতি। অক্সিজেন সংকটে 2 বৃদ্ধের মৃত্যু, ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। ঈদের টানা ছুটিতে বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ঢল। রাতেও রাজধানী ছাড়েন অনেক মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়ে যায়, তবে 2-1টি ট্রেনে শিডিউল বিপর্যয় দেখা যায়। অন্যদিকে বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ তুলনামূলক কম থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়েন মানুষ। এই অপেক্ষা বাড়ি ফেরার, এই আনন্দ প্রিয়জনের কাছে ফিরে যাবার। টানা ছুটিতে ট্রেন, বাস, লঞ্চে রাতেও ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারার শঙ্কায় অনেকেই নির্ধারিত সময়ের আগেই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এসে ভিড় করেন। অপেক্ষার ট্রেন আসার পর সবার চোখে মুখে ছিল ঈদ আনন্দ। এবারের ঈদ যাত্রার বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যায়, তাই যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। স্টেশনে আসছে 10:30 বাজে, বাট 11টায় ছাড়ার কথা, কিন্তু এখনো ছাড়তেছে না। এখন জিজ্ঞেস করলাম কতক্ষণ লেট হবে, ওইটাও সে বলতে পারতেছে না। তারা ঈদ যাত্রায় তো প্রতিবারই ভোগান্তি হয়, নতুন করে আর কি, নতুন করে তো বলার কিছু নাই। জার্নি ছিল মনে হয় 11টা থেকে, ছাড়ার কথা এখন 11:30 বাজে, এখনো ছাড়ার নাম নাই। এদিকে বাসে করেও পরিবার নিয়ে ঢাকা ছাড়েন কেউ কেউ, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। গাবতলিতে আসছি, আমরা আসিয়ে দেখি এখানে 900 টাকার টিকিট চাচ্ছে। যাবো বগুড়া, কিন্তু গাড়ি ভাড়াই তো বেশি, আর যাওয়াই তো যাচ্ছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, আমরা গাড়ি পাচ্ছি না। তো সারাদিন জ্যামজট থাকে, এর মধ্যে কাজের থেকে ছুটি পাইছি, এ কারণে নারায়ণগঞ্জ থেকে আসছি। যাত্রী চাপ কম থাকায় তুলনামূলক কম বাস ছেড়ে গেছে টার্মিনাল। যানজট এবং ভোগান্তি এড়াতে রাতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। যাত্রীর চাপ খুব বেশি না থাকলেও আছে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ। তবে সবকিছু একপাশে রেখে নিরাপদে বাড়ি ফেরার প্রত্যাশা সাধারণ মানুষের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি, কল্যাণপুর বাস টার্মিনালে আছেন রায়দুল ইসলাম শুভ এবং সিরাজগঞ্জে রিঙ্কু কুন্ডু। সরাসরি প্রথমেই যাচ্ছি সালেহির কাছে। কমলাপুর রেল স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে সেটি বুড়িমারি এক্সপ্রেস। এটি উত্তরবঙ্গের অন্যতম একটি ট্রেন, ছেড়ে যাওয়ার অপেক্ষা করছে, কিন্তু ট্রেনটি সকাল 8:30টার সময় এখান থেকে ছাড়বে। ইতোমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, পুরো ছাদ ভর্তি মানুষ। এরকমভাবে উত্তরবঙ্গের যতগুলো ট্রেন সকাল থেকে কমলাপুর রেল স্টেশন ছেড়ে কোনোটি রংপুর, কোনোটি নীলফামারীর দিকে ছেড়ে গেছে, তার প্রতিটিতে আমরা দেখেছি উপচে পড়া ভিড়। যাত্রী চাপে নিষেধাজ্ঞা অমান্য করে শত শত মানুষ, বিশেষ করে নীলসাগর এক্সপ্রেস যেটি সকাল 6:45 এখান থেকে ছেড়ে গেছে, তার ছাদে আমরা 1000 খানেক মানুষ কিন্তু দেখেছি। অর্থাৎ বলা চলে যে ছাদে ইঞ্জিনে বাফারে যে ঝুঁকিপূর্ণ ভ্রমণ, তা আজকে সকাল থেকে উত্তরবঙ্গের ট্রেনগুলো প্রতিটিতেই আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। প্রচুর সংখ্যক যাত্রী সকাল থেকে চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে, তবে পূর্বাঞ্চলের ট্রেনে কিন্তু যাত্রী চাপ কিছুটা কম রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলের ট্রেনগুলোতে বেশ ফাঁকা ফাঁকা এবং স্বস্তিদায়ক যাত্রা করছেন এই পথের যাত্রীরা। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে অনেকে গাদাগাদি ঠাসাঠাসি করে মানুষজনকে ঝুলে দরজার জানালায় আমরা যেতে দেখেছি। তবে প্রতিটি ট্রেনই আসলে সময় মতো ছেড়েছে, যেই কারণে যাত্রীদের খানিকটা দুর্ভোগ কম হয়েছে। অর্থাৎ একদিকে গাদাগাদি করে এবং অন্যদিকে ছাদে ভ্রমণ করতে হচ্ছে, একেবারেই বেসামাল অবস্থা। তবে সেই জায়গা থেকে
যেহেতু প্রতিটি ট্রেনই সময় মতো এখান থেকে যাত্রা করতে পারছে, সেই ক্ষেত্রে তাদের ভোগান্তি কিছুটা কম বলে রেলপথের যাত্রীরা জানিয়েছেন। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিটা ট্রেনই সময় মতো ছেড়ে গেছে, কোনো ট্রেনই শিডিউল বিপর্যয়ের মুখে পড়েনি, প্রত্যেকটি ট্রেনই আসলে যথাসময় এখান থেকে ছেড়ে গেছে। এই ট্রেনটিও সকাল 8:30 এখান থেকে ছাড়বে, তবে আপনি ইতোমধ্যে বুঝছেন যে 8টারও আগে ট্রেনটি এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এটির যে ক্লিনিং এবং এটির যে ওয়াটারিং, তার সমস্ত কিছু ধোয়া মোছা কাজ শেষ হয়েছে এবং সেটি এখন ছেড়ে যাওয়ার অপেক্ষা করছে। তবে ছেড়ে যাবার আগেই আর শত শত যাত্রী ছাদে উঠেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB তারা কিন্তু ছাদের যাত্রীদেরকে নামানোর চেষ্টা করছেন। তবে যাত্রীরা নির্বিকার। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে বলছেন যে যতই জীবনের ঝুঁকি থাকুক এবং যাই হোক না কেন আসলে সব কিছু ছাপিয়ে তাদেরকে বাসায় যেতেই হবে, গ্রামে পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য। আছে কমলাপুর রেল স্টেশন থেকে মোট 44টি আন্তনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী বোঝাই করে ছুটে যাবে। যাত্রীদেরকে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা এখান থেকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাবেন। আজকে মোট 3টি আন্তনগর ঈদ স্পেশাল ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। এবং এই ছিল আমার কাছে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথে ঈদ যাত্রার খবর জানতে যাব কল্যাণপুর বাস টার্মিনালে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সালেহি, এই ঠিক স্বস্তির কথা বলছিলেন আপনি। রেলপথে সড়ক পথেও স্বস্তি রাজধানী পর্যন্ত এখন পর্যন্ত আছে, কেননা যেটি কিনা আসলে দূরপাল্লার অর্থাৎ উত্তর অঞ্চলে যে সকল যাত্রীরা আছে, বিশেষ করে আমরা বরাবরই দেখে থাকি যে চন্দ্রা এবং নবীনগর এলেঙ্গার দিকটা কিন্তু যানজটে পড়তে হয়। এবারও কিন্তু কিছুটা ব্যতিক্রম হয়নি, তবে অন্যান্য বেড়ার তুলনায় কিছুটা হলেও যে আমরা যারা ড্রাইভার বা যারা চালক আছে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে অনেকটাই কিন্তু চাপ কম আছে সড়ক পথে এবং ওই যেই দিকটিতে আসলে যেমনটা চাপ হয়ে থাকে বা যানজট হয়ে থাকে অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু তারা কম দেখতে পাচ্ছেন। 6 ঘন্টায় কিন্তু পৌঁছে যাচ্ছেন রাজশাহী। আবার আমরা একটি কল্যাণপুরের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতেও কিন্তু কথা বলেছি, তারা বলছেন যে এবার কিন্তু মোটামুটি সময় মতোই যেগুলো তাদের বাস সেগুলো ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা যে সকল উত্তরাঞ্চলগামী যাত্রী আছে তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটা বলছেন যে প্রতিবার যেমন হয়ে থাকে আসলে একটা সড়ক পথে যে চাপটা বা দীর্ঘ সময় যানজটটা সেইটা কিন্তু অনেকটাই এবার কম তারা লক্ষ্য করেছেন। পরিবারের সাথে ঈদ করতে যাবেন, সকলের মুখে আসলে আনন্দ, তবে কিছুটা দুর্ভোগের কথা যখন মাথায় আসছে তখন কিন্তু তারা একটু প্রতিবারের মতো এই এলেঙ্গা বা নবীনগর যে সকল চন্দ্রা এলাকাটি রয়েছে সেই যানজটের কথা ভেবে কিছুটা মানে আতঙ্ক কিন্তু তারা আছে বলে আসলে যেমনটা তারা প্রকাশ করছেন। তবে এবার যেটা দেখতে পাচ্ছি যে সময় মতো বাস্তবে একটি বিষয় আসলে তারা অভিযোগ তারা করছিলেন যে এবারের প্রতিবারের বড় তো এবারও ঈদে যে টিকিটের যে সংকট সেই সংকটটা কিন্তু রেখেছে। অনেক আগে থেকে যে টিকিট কাটার জন্য তারা অনেকটাই কিন্তু বুক পেয়েছে এবং কাঙ্ক্ষিত সময় কিন্তু তারা পায়নি বলে আসলে তেমনটা অভিযোগ করছেন। তো সবকিছু মিলিয়েই ছিল আমার কাছে কল্যাণপুর থেকে অর্থাৎ রাজধানীর যে সকল পথে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো আসলে যমুনা সেতু বা সিরাজগঞ্জের কি অবস্থা সেটি দেখার জন্য আমাদের সেখানে আছেন আরেক সহকর্মী রিঙ্কু। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটাতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ এবং এই ঢাকা থেকে যমুনা সেতু হয়ে যারা উত্তরবঙ্গের 16 জেলা যে সকল মানুষ আছে এই পথে বাড়ি ফিরছে, অর্থাৎ এই সিরাজগঞ্জ হয়ে যারা হাটিকুমুল মোড় হয়ে যারা ফিরছে তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে ফিরছে। কারণ আমরা দেখছি যে ভোর থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে, কিন্তু গাড়ির প্রচুর চাপ থাকলেও কিন্তু আমরা যে যানজটের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে দেখছি না এবং আমরা দেখছি যে অনেকটা স্বস্তি নিয়ে মানুষ আসলে পার হচ্ছে সেটি আমরা দেখছিলাম। এবং এই যাত্রীবাহী বাস ছাড়া আমরা দেখেছি যে খোলা ট্রাক বা ব্যক্তিগত যে সকল গাড়ি রয়েছে, যদি বলি যে প্রাইভেট কার, মাইক্রো বা মোটর সাইকেলেও কিন্তু আসলে অসংখ্য মানুষ আসলে এই যে উত্তরবঙ্গের যে 16 জেলা রয়েছে তারা কিন্তু আসলে ফিরছে। তবে যাত্রীরা যেটি বলছে যে অন্যান্য বারে যে
যানজটের ভোগান্তি, চিরচেনা যে ভোগান্তির সেই চিত্র কিন্তু এবার নেই। এবার যানজটের ভোগান্তি না থাকায় অনেকটা স্বস্তি নিয়ে তারা আসলে এই পথে আসলে বাড়ি ফিরতে পারছে এবং চালকরাও সেই স্বস্তির কথা জানাচ্ছিলেন। তো গাড়ির অতিরিক্ত চাপ রয়েছে, প্রচুর গাড়ি আসছে ঢাকা হয়ে যমুনা সেতু হয়ে, কিন্তু এই পথে ভোর থেকে আমরা যেটি দেখছি যে প্রচুর গাড়ির চাপ রয়েছে, কিন্তু যানজটের আসলে কোনো চিত্র আমরা দেখিনি। এবং এই যমুনা সেতুর পশ্চিম সংযোগ থেকে রংপুর পর্যন্ত 4 লেনের যে কাজ সেটি কিন্তু আসলে শেষ হয়, এই সুফলটি আসলে তারা পাচ্ছে এবং যে কারণে তারা অনেকটা স্বস্তি নিয়ে আসলে বাড়ি ফিরতে পারছে। এছাড়া আমরা যদি বলি যে মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং আনসার সদস্য সহ এপিবিএন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে কাজ করছে যানজটের যে নিরসন অথবা বা যদি বলি যে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে তারা আসলে কাজ করছে এবং তারা যাত্রীদের নিরাপত্তা আসলে কাজ করছে। তো এক কথায় বলা যায় যে উত্তরবঙ্গের এই পথে যারা বাড়ি ফিরছে 16 জেলা, তারা কিন্তু যানজটের ভোগান্তি ছাড়া অনেকটা স্বস্তি নেই, ঈদ যাত্রায় বাড়ি ফিরতে পারছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার অন্য প্রসঙ্গ। স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিতে চায় সরকার, কিন্তু পরীক্ষা নাকি অন্য কোনো উপায়ে ভর্তি হবে তা স্পষ্ট নয়। বিশ্লেষকরা মনে করেন আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্ত হঠকারী। তাদের মতে ভর্তি পরীক্ষা শিশুদের মানসিক ট্রমা বাড়ায়। এই প্রক্রিয়ায় কোচিংয়ের প্রবণতা বাড়বে বলেও মনে করেন তারা। শিক্ষাবিদদের মতে এলাকা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানোই হতে পারে সমাধান। লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। 2027 সাল থেকে স্কুলে ভর্তিতে উঠে যাচ্ছে লটারি পদ্ধতি। সোমবার শিক্ষামন্ত্রী এমন ঘোষণা দিলেও কোন পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। একই দিন এক অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী জানান, ক্লাস 1-এ ভর্তি পরীক্ষা নেওয়া হলে তাও হবে অযৌক্তিক। মেধা এন্ড নট লটারি শুড বি দ্য সিস্টেম, এটা আমি মনে করি। স্কুলের ভর্তির বিষয়ে সরকারের এমন অবস্থান নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অভিভাবকদের অনেকেই এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ লটারির পক্ষে, কেউ আবার ভর্তি পরীক্ষার পক্ষে যুক্তি দিচ্ছেন, কেউ আবার দুই পদ্ধতি রাখার কথা বলছেন। লটারির মাধ্যমে আপনি সাধারণ শিক্ষার্থীরা, গরিব শিক্ষার্থীরা সবাই ভালো একটা স্কুলে লেখাপড়ার সুযোগ পাইতো, কিন্তু এটা বন্ধ করে দেওয়াতে এখন তো তারা তো এখান থেকে বঞ্চিত হয়ে যাবে। ছোটদের 1-2 এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা না হয় ভালো, আর 6 থেকে ভর্তি পরীক্ষা ঠিক আছে। তবে শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন তারা সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তাদের মতে এই সিদ্ধান্ত পেছনে ফেরার শামিল, যা অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। শিশুদের জন্য ভর্তি পরীক্ষা এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক। একজন কোচিং সেন্টারের শিক্ষক, তার ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে তিনি একজন প্রশ্ন করলেন একটি, এবং আমাদের মন্ত্রী মহোদয় পরের দিন সেটি সিদ্ধান্ত আকারে প্রকাশ করলেন। আলাপ আলোচনার মাধ্যমে এই ধরনের গণমুখী সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ গণতান্ত্রিক সরকারের পক্ষে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত, এবং এটা আমি মনে করি যে অটোক্র্যাটিক ডিসিশন মনে হচ্ছে। আমি জানি না সেটা, যে যারা ওইসব বাণিজ্য করে, যারা এসব কোচিং করবে, টিউটরিং করবে, আর উচ্চাভিলাষী কিছু অভিভাবক তাদের ছেলে মেয়েদের ওখানে পাঠাতে পারবেন, তাদের নিজেদের প্রভাবে হোক বা নিজেদের সেই টিউটরিং, কোচিং ইত্যাদি করাতে পারবেন, তারা চাপ দিচ্ছেন। সেই চাপে কি তারা এই সিদ্ধান্ত নিলেন? তাদের মতে লটারি পদ্ধতি হলো মন্দের ভালো। সরকারের উচিত শিক্ষার মতো ইস্যুতে সব পক্ষের আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্তে না যাওয়া। এলাকা ভিত্তিক ভালো স্কুল করার প্ল্যান নিতে হবে, এবং এটা তো শহর এলাকার জন্য সারা দেশেই আমার দরকার এলাকা ভিত্তিক। ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চালু করা। উত্তরার শিশু কেন আমার উদয়ন স্কুলে এসে সে ভর্তির ফর্ম কিনবে? তাকে এই সুযোগটি প্রথমে আইন দ্বারা বন্ধ করে দেওয়া। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো শিক্ষাকে সাংবিধানিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে স্কুলের শিক্ষার মান উন্নয়নের পরামর্শ শিক্ষাবিদদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরই মশার কামড়ে অতিষ্ঠ থাকেন ঢাকার মানুষ। কখনো কখনো প্রশ্ন জাগে, মশক নিয়ন্ত্রণে কোনো বরাদ্দই কি নেই সিটি কর্পোরেশনের? খোঁজ নিয়ে জানা যায় বরাদ্দের পরিমাণ নিতান্তও নয়। তাহলে গলদ কোথায়? চলতি অর্থ বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রায় 100 কোটি টাকা বরাদ্দের মধ্যে ইতোমধ্যে খরচ করেছে 35 থেকে 40 কোটি টাকা। অন্যদিকে দক্ষিণ সিটিতে প্রায় 46 কোটি টাকা বরাদ্দ থাকলেও সেই অর্থ ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে এই টাকা আদৌ মশক নিয়ন্ত্রণে ব্যয় হয়েছে কিনা তা নিয়ে আছে বিতর্ক।
ওমর ফারুকের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তানফির হাসান মেঘ। মশালাইকে বইতে পারি না, মশালাই বাথরুম পর্যন্ত করতে পারে না, এত মশা এই দেশে বাড়ি গেছে। বাতের সাথে মুখেও ঢুকতেছে, এমন অপরিস্থিতি হয়। সামান্য জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে লার্ভা। ধ্বংসে সিটি কর্পোরেশনের তেমন কোনো তৎপরতা নেই। ঢাকার 2 সিটির অলিগলি, ড্রেন ও ময়লা আবর্জনায় জমে থাকা পানি হয়ে উঠেছে মশার প্রজনন ক্ষেত্র। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি না খাইতারি। ঠান্ডাটা হইলে পরে কোনো সাইড আপনি মেকআপ দিতে পারবেন না, এদিকে হাত সামলাবেন, এদিক দিয়ে মাথায় কামড়াইতেছে, কানে কামড়াইতেছে। কামড়াইলের সাথে সাথে গুড়ার মতো হয়ে যায়। মনে করেন মশা পারে না, আমাকে আলগা নিয়ে যায়। সারা শরীরে চুলকানিয়ে বইরা জায়গা, আমার বাচ্চা শরীরটা ধ্যান চুলকানিয়ে বইরা গেছে এই মশার কামড়ে শুধু। ফুটফুটে দিনের আলো, তবুও মশারির ভেতরেই আশ্রয় নিতে হচ্ছে নগরবাসীকে। মশার উৎপাত এতটাই বেড়েছে যে স্বস্তিতে একটু বিশ্রাম নিতে হলেই ভরসা করতে হয় এই মশারির উপর। এলাকাবাসী বলছেন ঈদের ছুটিতে আরও খারাপ হতে পারে পরিস্থিতি। মশা নিধনে এখনই ব্যবস্থা না নিলে আসছে বর্ষা মৌসুমে উপদ্রব বাড়বে কয়েক গুণ। যখন বাসাটা খালি থাকে, যখন মানুষজন থাকে না, তখন মশাটা এখানে বাসা বাঁধে। মনে হয় বর্ষার সময় বাতাসে সে মশার পরিমাণই বেড়ে যাবে। মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও দক্ষিণ সিটির দাবি ল্যাব টেস্টে সব ঠিক আছে। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত স্প্রে করার দাবি করলেও বাস্তবতা ভিন্ন। আগে তো ওষুধ দিত, এখন ওষুধও দেয় না। 2-3 মাস এরকম হইব, আর আসে না। এটা কখনোই হবে না যে মাসখানেক ধরে যায়নি। 3 দিন 4 দিন, কোন কোন এলাকা দেখা যায় একটু 7 দিন হয়, যেটা একটু বড় এলাকা। ওষুধগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে, দুটো স্যাম্পলেরই ইফিকেসি 100% আসছে। মশা নিয়ন্ত্রণে জলবায়ু পরিবর্তন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ মনে করলেও কর্মীদের গাফলতি মানতে নারাজ উত্তর সিটি। আমরা লক বই সিস্টেম করেছি যে আপনার বাড়িতে যখন আমি মশার স্প্রে করব বা কাজ করব, আপনি আমাকে সাইন করে দিবেন। মসকিউটোর এই ব্রিডিংটা এবং মসকিউটোর বেড়ে ওঠা, এটা জলবায়ুর উপরে, আবহাওয়ার উপরে অনেকাংশেই নির্ভরশীল। চলতি অর্থ বছরে মশক নিধনে প্রায় 100 কোটি টাকার বরাদ্দের মধ্যে প্রায় 40 কোটি টাকা ব্যয় করেছে উত্তর সিটি। আর দক্ষিণে প্রায় 46 কোটি টাকার মধ্যে কত খরচ হয়েছে তা জানেনই না প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। আগামী মাস থেকে শুরু হজ যাত্রা। মধ্যপ্রাচ্য সংঘাতে ফ্লাইট শিডিউল স্বাভাবিক থাকা নিয়ে শঙ্কা। জ্বালানি সংকটে ব্যাহত হতে পারে কার্যক্রম, বাড়বে না ব্যয় বলছে হাব। বরিশাল মেডিকেলের মেডিসিন বিভাগে মধ্যরাতে ভয়াবহ আগুন। প্রচণ্ড ধোঁয়ায় ভর্তি রোগীদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অক্সিজেন সংকটে মৃত্যু হয় 2 বৃদ্ধের। পরে ফায়ার সার্ভিসের 3 ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাবাকে হারিয়ে শোকে বিহ্বল মেয়ে। চিকিৎসার পর সুস্থ বাবাকে বাড়ি নেয়ার কথা থাকলেও ফিরলেন লাশ নিয়ে। মঙ্গলবার রাতে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 5ম তলার মেডিসিন বিভাগে হঠাৎই আগুন লাগে। ট্রলি না থাকায় রোগীদের নামানো হয় কোলে করে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। প্রচন্ড ধোঁয়ায় অক্সিজেন সংকটে পড়েন রোগীরা। টাকা ছাড়া অ্যাম্বুলেন্সও দেয়নি অক্সিজেন। রোগীদের অন্য ভবনে সরিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় 2 বৃদ্ধের। ভিতরে আগুন লাগছে, তখন তো সবাই বের হয়ে গেছে যার যার রোগী নিয়ে, কিন্তু আমাদের সাথে তো পুরুষ লোক নাই। আমার বাবা তো অজ্ঞান অবস্থায় ছিল, সেলাইন লাগানো ছিল। তাড়াহুড়ো করে আমি তো ওই ট্রলিতে উঠেই তারপর নিয়ে দৌড়াই আইছি এইখানে এনে রাখছি, পরে এই অবস্থা হয়েছে। সব জায়গায় অক্সিজেন খুঁজে কোথাও পায় নাই। পরে একটা অ্যাম্বুলেন্সের কাছে গেল, ওই লোকটা রিকোয়েস্ট করলো আমার বোনের ছেলে যে আমাকে অ্যাম্বুলেন্স অক্সিজেনটা দেন, আপনার যত টাকা লাগে আমি দেবো। সে বলে টাকা লাগবে আগে, তারপর অক্সিজেন দেবো। কিন্তু সেই পার্সেন্ট লোকটা অক্সিজেন দিল না, হসপিটাল অক্সিজেন পেল না। সেই অক্সিজেনের অভাবে লোকটা মারা গেল। বেডশিট ছিল এবং কিছু পিলো বালিশ ছিল, নতুন ছিল, কিছু পরিত্যক্ত ছিল, ওইগুলির মধ্যে আসলে আগুন লাগে। রোগীর অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকের। মৃত্যুর যথাযথ কারণ খতিয়ে দেখার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তাদের রোগী ক্রিটিক্যালি ইল ছিল, ওখান থেকে এখানে নিয়ে আসার সময় মৃত্যুবরণ করেছে, ব্যাপারটা এমন নয়। এখানে আনা হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছিল, ওই পরিস্থিতিতেই হয়তো তারা মৃত্যুবরণ করেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিশ্বের সঙ্গে সমন্বয় করে দেশেও লিটারে প্রায় 17 টাকা বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানির দাম। পরিস্থিতি স্বাভাবিক না থাকলে জ্বালানি সংকট ব্যাহত করতে পারে হজ ফ্লাইটে, বলছেন বিশেষজ্ঞরা।
যদিও হাব বলছে জ্বালানির দাম বাড়লেও হজ যাত্রীদের ব্যয় বাড়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হয়নি ধর্মমন্ত্রী। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। এক মাস পরেই শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের 18 তারিখ থেকেই পবিত্র মক্কার উদ্দেশ্যে পাড়ি জমাবেন হজযাত্রীরা। ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও রয়েছে এয়ারলাইন্সগুলোর। তবে শঙ্কার কারণ মধ্যপ্রাচ্য সংকট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত ফ্লাইট। চ্যালেঞ্জ তৈরি করেছে জ্বালানি সরবরাহে। সহসাই পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্ধারিত সময়ের হজ ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটবে বলছেন বিশেষজ্ঞরা। প্রেডিক্ট করতে পারছি না কালকে কি হবে, পরশুদিন কি হবে আমরা জানি না। বাট হ্যাঁ, একটা বিপর্যয়ের মধ্যে যে আছে সেটা আমরা সবাই জানি। মধ্যপ্রাচ্যের অবস্থা কি হবে, এতে করে মানুষ ট্রাভেল করবে কি না। এখন কিন্তু অলরেডি অনেকেই কিন্তু ট্রাভেল পোস্টপন করছে বা ক্যান্সেল করছে, সাসপেন্ড করছে। এখনও যদি এই যুদ্ধ অবস্থা প্রশমিত হয় তাহলেও কিন্তু এইটা একটা এই যে ফ্রি ফ্লোটা আসতে সময় লাগবে, অনেক সময় লাগবে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, বিভিন্ন দেশের তেল শোধনাগারে হামলায় সরবরাহ কার্যক্রম বন্ধে আতঙ্কিত বিশ্ব তাকিয়ে জ্বালানির দামে। বিশ্বে ঊর্ধ্বমুখী জ্বালানির দামের সঙ্গে এরই মধ্যে দেশেও জেট ফুয়েলের দাম প্রতি লিটারে অভ্যন্তরীণ ফ্লাইটে 17 টাকা ও আন্তর্জাতিক ফ্লাইটে 11 সেন্ট বাড়িয়েছে বিইআরসি। প্রভাব পড়ার শঙ্কা হজ ফ্লাইটেও। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা না হয়, তেলের দাম যদি অত্যধিক বেড়ে যায়, তারপরে ওয়ার সারচার্জ যদি ইম্পোজ হয়ে যায়, ইন্স্যুরেন্স চার্জ যদি বেড়ে যায়, তাহলে তো যে টিকিট প্রাইস নির্ধারণ করা হচ্ছিল আগে, যে যার ভিত্তিতে হজ যাত্রীরা তারা বুকিং করেছে বা টাকা পয়সা দিয়েছে, সেই টাকাটা যে নির্দিষ্ট থাকবে এটাও বলা যাচ্ছে না। কিন্তু বিবিসির তথ্য বলছে 16 মার্চ পর্যন্ত সংস্থাটির কাছে সরবরাহযোগ্য উড়োজাহাজের জ্বালানি মজুত রয়েছে 47,445 মেট্রিক টন, যা চলবে 29 দিন। তবে জ্বালানি আমদানির পথ কিছুটা স্বাভাবিক থাকায় বিমান ভাড়া বাড়ার আশঙ্কা দেখছে না হাব। হরমুজ প্রণালীতে শুধুমাত্র ইসরায়েলি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ ছাড়া বাকি জাহাজ চলাচলে কোনো আপত্তি নেই ইরানের, এবং জাহাজ চলাচল করছেন। আমরা আশা করি বিষয়টি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে এবং জ্বালানি তেলের কোনো রকম সংকট হবে না, বা এই উসিলাতে বিমান ভাড়া বাড়ানোর মতো কোনো কারণ হবে না ইনশাল্লাহ। চলমান প্রেক্ষাপটে হজ ফ্লাইট শিডিউল ঠিক থাকা সহ সমসাময়িক ইস্যুতে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ধর্ম মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সেচ পাম্পের জন্য ডিজেল মিলছে না নাটোরে, এতে ব্যাহত হচ্ছে ফসল আবাদ। কৃষকের অভিযোগ, গ্রাম পর্যায়ের এজেন্টরা স্বল্প পরিসরে ডিজেল দিলেও অনেক তেল পাম্প মালিক তাদের সরবরাহ করছেন না। তবে চাহিদার অর্ধেকেরও কম ডিজেল সরবরাহ করছে বলে দাবি পাম্প মালিক ও এজেন্টের। আর সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আল মামুনের পাঠানো তথ্য, রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। বন্ধ হয়ে আছে সেচ পাম্প, পাশে রাখা পাত্রে নেই জ্বালানি। নাটোরে বিদ্যুৎ চালিত প্রায় 6,000 পাম্প দিয়ে সেচ দেয়া হচ্ছে। তবে সমস্যার সৃষ্টি হয়েছে 39,200 ডিজেল চালিত পাম্প নিয়ে। জেলার 32টি তেল পাম্প ও 25 জন এজেন্টের কাছে চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছেন না কৃষক। এ কারণে অনেকে সেচ যন্ত্র বন্ধ রেখেছেন, এতে ব্যাহত হচ্ছে পানি সরবরাহ। কৃষকের অভিযোগ, গ্রাম পর্যায়ের এজেন্টরা স্বল্প পরিসরে ডিজেল দিলেও অনেক তেল পাম্প মালিক তাদের সরবরাহ করছেন না। ডিজেল না পেলে ধরতেন আমরা তো হাল ভাত করে চাষ করতে পারবো না, জমি চাষ করা হচ্ছে না, ডিজেলের অনেক সমস্যা। তেলের পাম্পে গেলে ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না, অনেক সময় দিচ্ছে অনেক সময় দিচ্ছে না। তেল সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠানগুলো চাহিদার অর্ধেকেরও কম ডিজেল সরবরাহ করছে বলে দাবি পাম্প মালিক ও এজেন্টদের। আমার সংকট মুখের মধ্যে এখন আছে। পরিবেশ খালি বলিচ্ছে মহাজনেরা ভালো হবে ভালো হবে, ভালো হলে পরে চাহিদা মতন মাল দিতেছে। তো আমরা তেল কোম্পানি থেকে ডেলিভারি পাচ্ছি না, আমাদেরকে কোটা সিস্টেম করে দেওয়া হচ্ছে, সপ্তাহে হাফ গাড়ি তেল দিচ্ছে, কাকো দিচ্ছে না। তবে চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ চলছে বলে জানায় কৃষি বিভাগ। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি যে আমাদের অন্যান্য ভেহিকেলে তেলের সমস্যা হলেও যেন আমাদের কৃষকের ডিজেল চালিত যে সেচ যন্ত্র সেগুলোতে যেন কোনো প্রকার তেলের সংকট না হয়। বিএডিসির তথ্য মতে নাটোরে বড় মৌসুমে সেচের জন্য প্রায় 3.5 লাখ লিটার ডিজেল প্রয়োজন। সময় সংবাদ, নাটোর। সকালের সময় আরও থাকছে। বাংলাদেশে এসে সিরিজ খেলতে বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই, জানালেন নাজমুল আবেদিন ফাহিম। নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে পাওয়ার প্রত্যাশা।
নিয়োগপ্রাপ্ত না, চাকরি করেন না চুক্তিভিত্তিতেও, তারপরও দীর্ঘদিন ধরে টেবিল চেয়ারে বসে রাজশাহী শিক্ষা বোর্ডে অফিস করছেন 12 জন। অন্যদিকে এক যুগ ধরে কাজ করা 56 শ্রমিকের চাকরি নিয়মিত করতে সম্প্রতি পরীক্ষা ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ড। এরপর হঠাৎ করে তা স্থগিতও করে। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। দৈনিক হাজিরা, চুক্তিভিত্তিক কিংবা স্থায়ী কোনো ধরনের বিধিবদ্ধ নিয়োগ নেই সবুর আলী সজলের। বাবা চাকরি করেন, তাই তিনি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারী বনে গেছেন। অফিস করেন একান্ত সচিবের দপ্তরে। খোদ চেয়ারম্যান জানান এটি বেআইনি, কিন্তু সজলের মতো অন্তত 12 জন দীর্ঘদিন ধরে বিভিন্ন শাখায় কাজ করছে। আমি আশা করি কাজ শিখছি। বোর্ডের সাথে আপনার যোগসূত্র কিভাবে? বাবা চাকরি করে এখানে। ঠিক ছিল না, এটাও যেমন আংশিক সত্য, আমি পূর্ণ সত্য না। এটা আমার একক সিদ্ধান্তের বিষয় না, এটা সার্বিক বিষয় জড়িত এর সাথে আছে। রাজশাহী শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান 1998 থেকে 2005 সালের মধ্যে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে 56 জন কাজ শুরু করেন। তাদের দীর্ঘদিনের দাবি স্থায়ী নিয়োগের। এ নিয়ে তারা উচ্চ আদালতে গেলে মানবিক কারণে শ্রমিকেরা নিয়োগে অগ্রাধিকার পাবে আদেশ আসে। এরপর কর্তৃপক্ষ একবার নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও অজানা কারণে থমকে যায়। ভাইবা দিলাম, যোগদান পত্রে সই করলাম, কিন্তু কাগজগুলো আমাদের হাতে কর্তৃপক্ষ আমাদেরকে দেয়নি। আদালত বয়স শিথিল করে অগ্রাধিকার ভিত্তিতে সিলেকশন প্রসেসে দিতে বলছে, কিন্তু বোর্ড তো এখনো সেটা বাস্তবায়ন করতেছে না। সচিব মহোদয়ের কাছে যোগদান পত্র দিয়েও পরবর্তীতে সচিব মহোদয় বলছে যে আসলে আমরা তো যোগদান করলেও এটা আমরা দিতে পারবো না। প্রমোশনে যারা আছে ইনাদের 2-4 জনের কারণে আমাদের এই এতগুলো মানুষের রুজি রোজগারের পথটা পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে। তবে নির্দিষ্ট কারণ জানাতে পারেননি বোর্ড চেয়ারম্যান। আদালতের নির্দেশনা মেনে নতুনভাবে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন বলে জানান তিনি। নিয়োগ দেওয়ার মতো সেরকম সাহস, শক্তি বা সেরকম পরিস্থিতিও ঠিক আসেনি, যার কারণে এই ডেইলি বেসিস কর্মচারী বা বিনা বেতনের কর্মচারী দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া হয়। গত 28 ফেব্রুয়ারি মনিরুল ইসলাম দুলাল নামে এক শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারের দাবি, যোগদানপত্রে স্বাক্ষর করেও চাকরি নিয়মিত না হওয়ার দুশ্চিন্তায় মৃত্যু হয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ঈদ সামনে, কিন্তু উপকূলের জেলে পল্লীতে নেই উৎসবের আমেজ। ইলিশ সংরক্ষণে নদীতে 2 মাসের নিষেধাজ্ঞায় কর্মহীন হাজার হাজার জেলে। সামনে আসছে সাগরে টানা 58 দিনের মাছ ধরা বন্ধ। একের পর এক নিষেধাজ্ঞায় বছরে দীর্ঘ সময় জাল গুটিয়ে রাখতে হয় তাদের। আয় বন্ধ থাকায় বাড়ছে দাদনের ঋণ, আবার পেটের দায়ে কেউ কেউ নামছেন নিষিদ্ধ সময়ে নদীতে। তাই প্রশ্ন উঠছে, ইলিশ রক্ষার এই কর্মসূচি কতটা কার্যকর? বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীপাড়ের জেলে শাহাবুদ্দিন মাঝি প্রায় 4 দশক ধরে মাছ ধরেই চলছে তার সংসার, কিন্তু এখন নদীতে জাল ফেলার সুযোগ নেই। ইলিশ সংরক্ষণে চলছে 2 মাসের নিষেধাজ্ঞা, এতে পুরোপুরি বেকার হয়ে পড়েছেন তিনি। সামনে ঈদ, 3 সন্তানের কেনাকাটার খরচ কিভাবে যোগাবেন সেটি এখন তার বড় দুশ্চিন্তা। জাল বাইতে না, আবার ঈদ সামনে কিছু দিতে না। শাহাবুদ্দিনের মতো একই বাস্তবতায় দক্ষিণ উপকূলের কয়েক হাজার জেলে পরিবার। নদীতে জাল ফেলা বন্ধ, কিন্তু সংসারের খরচ থেমে নেই। সরকারের পক্ষ থেকে সহায়তার চাল দেওয়ার ঘোষণা থাকলেও তা মিলবে ঈদের পর। এরকম অবরোধ যদি বারে দেয় তাহলে কিভাবে জালিয়ারা চলবো? নদীতে জাল ফেলতে পারি না, অথবা মাছ ধরা নিষেধ। তো চাউল আমরা ঠিক মতন জেলের জালিয়ারা পায় না, এই গাড়িওয়ালারা পায়, অমুক পায়, সমুক পায়, মাতালারা পায়। কিস্তি ঠিক মতো দিতে পারি না, খাইতে লইতে পারি না, বউ বাচ্চা অনেক আমরা কষ্টে দিন কাটতে আছে। ইলিশ সংরক্ষণে দেশের প্রধান 6টি অভয়াশ্রমে মার্চ-এপ্রিল 2 মাস মাছ ধরা বন্ধ। এই নিষেধাজ্ঞা শেষ না হতেই 15 এপ্রিল থেকে বঙ্গোপসাগরে শুরু হবে মাছ শিকারে টানা 58 দিনের নিষেধাজ্ঞা। এর বাইরে অক্টোবর মাসে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা এবং নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা সংরক্ষণে বিভিন্ন মেয়াদে চলে অভিযান। এদিকে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা চলাকালে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে দীর্ঘদিনের। গবেষকদের মতে শুধু নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, প্রয়োজন জেলে পরিবারের সামাজিক সুরক্ষা এবং আঞ্চলিক সমন্বয়। জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চয়তা করেন, তাহলেই দেখা যাবে যে জেলেরা বেঁচে থাকার জন্য অন্যের তাগিদে
নিষিদ্ধ সময়ে মাছ ধরবে না। তবে মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগও নেওয়া হচ্ছে। জেলেদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করবে, যেটা আমাদের জেলেদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করবে। শুধু পটুয়াখালী জেলাতেই নিবন্ধিত জেলে প্রায় ৮০,০০০। এর বাইরে আরও প্রায় ১.৫ লাখ মানুষ জড়িত এই পেশায়। জেলেরা বলছেন একসময় নদীতে জাল ফেললে ধরা পড়তো ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, কিন্তু এখন আর সেই দৃশ্য দেখা যায় না। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। আবারও ঈদযাত্রার খবর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ থাকলেও অনেকটা স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ। এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং টাঙ্গাইলে কাদের তালুকদার। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। জয়, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের যে ত্রিমুর রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ যাতায়াতের জন্য যে সড়কটি রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক, একই সাথে দক্ষিণবঙ্গ যাতায়াতের জন্য আরিচা ফেরিঘাট হয়ে যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান করছি। গত 3 দিন ধরে জানাচ্ছিলাম যে ঈদে ঘরমুখো মানুষের কিন্তু উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সুন্দরভাবে কিন্তু মানুষ পৌঁছে যাচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকের যে ঘটনাটি হচ্ছে, আপডেট ঘটনা যেটি ঘটেছে সেটা হচ্ছে যে ভোরবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাগেজ নিয়ে, ব্যাগ নিয়ে মানুষ কিন্তু পরিপাটিভাবে মহাসড়কে নেমে আসছে এবং তারা দূরপাল্লার পরিবহনে উঠছেন এবং সুন্দর মতো তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। মহাসড়কে পর্যাপ্ত গাড়ির চাপ রয়েছে, একই সাথে কিন্তু যে যাতায়াতের যে ব্যবস্থাপনা সেটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পালন করছেন স্থানীয় প্রশাসন সহ ট্রাফিক পুলিশ সহ আপনার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা এখনো পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে কোনো প্রকার অতিরিক্ত ভাড়া আদায় কিংবা চাঁদাবাজির কোনো খবর পাইনি। তবে জানিয়ে রাখতে চাই, ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক যেহেতু একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, যেহেতু রাজধানীর প্রবেশপথ, তাই এই সড়কটিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভাবে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু তারা মোবাইল টিম সহ সাদা পোশাকেও পুলিশ নজরদারি করছে। একই সাথে কিন্তু প্রতিটি স্থানেই কিন্তু যাতে পরিবহন দাঁড়িয়ে না থাকে এবং সার্ভিস লেনগুলোকে সঠিক তত্ত্বাবধানের মধ্য দিয়ে কিন্তু যানবাহন পরিচালনের সুশৃঙ্খলতা ফিরে এসেছে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এবং বাইপেল এলাকায় কিছু এলাকায় উন্নয়ন কাজ চলছে, ফলে কিন্তু এই উন্নয়ন কাজ চলার ফলে কিন্তু সেখানে যানবাহন চলাচলের ধীরগতি রয়েছে। সব মিলিয়ে আজকে শিল্পাঞ্চল ছুটি হচ্ছে এবং প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষ আজকে রাজধানীর আশপাশের যে এলাকা রয়েছে, অর্থাৎ ধামরাই, আশুলিয়া, সাভারে যে কর্মজীবী মানুষ রয়েছে, গার্মেন্টস শ্রমিক রয়েছে, তারা কিন্তু আজকেই মূলত বাড়ির পথে রওনা হবেন এবং সে উপলক্ষে কিন্তু তাদের ছুটি দেওয়া হয়েছে এবং দুপুরের পর থেকে এই কাফেলায় যুক্ত হবেন অসংখ্য মানুষ, পরিবারের সদস্যরা, এমনটি ধারণা করছেন ট্রাফিক পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে দুপুরের পর থেকে যেহেতু মানুষজনের ঢল নামবে এবং সেহেতু তারা সেই ব্যাপারে ব্যাপক প্রস্তুতি রেখেছেন এবং পরিবহনে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য তারা সার্বক্ষণিকভাবে মহাসড়কে কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে যারা ট্রাফিক পুলিশে রয়েছেন তাদের ভলেন্টিয়ারিং কাজ সহ নানা ধরনের নিয়ম শৃঙ্খলা যাতে ব্যর্থ না হয় তার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তবে যারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, খুব ভোরবেলা থেকে আমরা দেখেছি ব্যাগ এবং লাগেজ হাতে নারী, পুরুষ এবং পরিবারের সদস্যদের নিয়ে তারা কিন্তু বাড়ির পথে রওনা হয়েছেন। বিশেষ করে এই সাভার, আশুলিয়া এবং ধামরাই অঞ্চলের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী পরিবহনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড় এবং একই সাথে মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের ট্রাকে করেও কিন্তু মানুষ উত্তরবঙ্গের দিকে রওনা হয়েছে। অর্থাৎ আমরা যেটি দেখতে পাচ্ছি যে মূলত ঈদের যে উৎসবের যে আনন্দ আমেজ, সেই আমেজটিকে কিন্তু তারা সুন্দরভাবে তুলে ধরছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন না, যে যেভাবে পারছেন সেভাবেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো আমরা কথা বলেছিলাম যারা মূলত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে নারীর টানে বাড়ি ফিরছেন তাদের সাথে, তারা বলছিলেন যে ভাড়ার বিষয়ে তাদের অভিযোগ নেই, তবে পরিবহন তাদের বিলম্ব করছে এবং এই সময় এই বিলম্বনাটুকুই তাদের পোহাতে হচ্ছে এবং একই সাথে কিন্তু মহাসড়কে যাতায়াতের ব্যাপারে তারা নির্বিঘ্নে যেতে পারছেন, এ নিয়েও তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। অপরদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু মোবাইল টিম কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে, তাই তারা বলছেন যে মূলত মহাসড়কে বিশেষ করে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কিন্তু কয়েকটি মোবাইল টিম কাজ করছে, তাই জরুরি হটলাইন নাম্বারে ফোন দিলেই কিন্তু সাথে সাথে তাৎক্ষণিকভাবে তারা সহযোগিতা পাবেন এবং যারা এই আইনের ব্যত্যয় করবেন এবং যারা অতিরিক্ত ভাড়া আদায় করবেন বা অন্য কোনো সমস্যা সৃষ্টি করবেন তাদের বিরুদ্ধে মোবাইল টিমের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ঈদকে
যাতে সুন্দরভাবে মানুষ বাড়ি যেতে পারে এবং আনন্দঘন পরিবেশে তারা ঈদ উদযাপন করতে পারে, কোনো দুঃখের স্মৃতি যেন তাদের এই যাত্রাপথে না ঘটে এমন ব্যবস্থাপনাই করছেন, এমন ব্যবস্থায় গ্রহণ করেছেন সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে গাড়ির চাপ ছিল এবং গাড়ির চাপ এখনো রয়েছে। বিকাল নাগাদ চাপ বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে বিকালে গার্মেন্টস শ্রমিক উপচে পড়া ভিড় হবে বলে আমাদেরকে ট্রাফিক পুলিশ জানিয়েছে। তো নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে আমার কাছে এই ছিল ঈদে গড়মুখ মানুষের সর্বশেষ তথ্য। ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম সাভার থেকে। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সিলেটের পর্যটন ব্যবসায়ীরা। প্রস্তুত করা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট, সঙ্গে রয়েছে সব ধরনের পরিবহন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসনও। এ সময়ে 15 থেকে 20 লাখ পর্যটকের সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। দেশের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণীয় স্থান সিলেট। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লালাখাল, সাদা পাথর, চা বাগান, পাহাড়, নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর লাখো পর্যটক বেড়াতে আসেন দেশের সব উত্তর পূর্বাঞ্চলের এ কোণে। বছরের অন্য সময়ের তুলনায় ঈদ মৌসুমে চাপ বাড়ে কয়েক গুণ। ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের বরণ করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। প্রস্তুত করা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট, সঙ্গে রয়েছে সব ধরনের পরিবহন। প্রতি বছর ঈদের সময় ভালো একটা হেডিক পড়ে, অনেক সময় আমরা রুমকে গেস্ট দিতেও পারি না, ফুল হাউস থাকে। নিরাপত্তা আছে, তবে আমাদের চাহিদা আরও একটু বেটার হোক, যাতে ইন্টারন্যাশনাল যে ট্যুরিস্ট যারা আসে তাদের সাপোর্টিং এর জন্য পরিবহন ব্যবসাটাকে যাতে ঘুরে দাঁড়াতে পারি সেই দিকে মালিক এবং শ্রমিকরা গাড়ি, পরিবহন সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি কিছু ঘটনায় এই খাতে নেতিবাচক প্রভাব পড়লেও এখন ঘুরে দাঁড়াচ্ছে। গভর্নমেন্ট আনস্টেবিলিটির কারণে ট্যুরিজমটা একটু কম হয়েছে। তারপরও যেহেতু সিলেটে অনেক সবুজ এবং অনেক জিনিস দেখার আছে, তারপর হিউজ নাম্বার অফ মানুষ আসবে। সাদাপাথর কাণ্ডের পর বর্তমান জেলা প্রশাসক পাথর পুনর্স্থাপনের পর পর্যটন স্পটগুলোর একটি নান্দনিক রূপ ফিরে পেয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। বিভিন্ন স্পটে টহলে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। যেখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বা অন্যান্য কোনো সমস্যায় যেন পর্যটকরা না পড়ে, প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত টুরিস্ট পুলিশ থাকবে। কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না হয় সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ, আমাদের পুলিশ, বিজেপি, আমরা সবাই এর জন্য আমরা সহযোগিতা করব। এবার ঈদ উল ফিতর মৌসুমে অন্তত 15 থেকে 20 লাখ পর্যটকের সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের মাত্রা পৌঁছেছে চরমে। ইরাকের মার্কিন দূতাবাস সহ ইসরায়েলের বেইত শেমেশ, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনেও হামলা চালানো হয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। যদিও ইরানের যে কোনো শীর্ষস্থানীয় নেতার মৃত্যুতে দেশের জনগণের মনোবল দুর্বল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী তেহরান ও লেবাননের বিভিন্ন স্থানে বাসিজ ও হিজবুল্লাহ লক্ষ্য করে হামলা চালিয়েছে। খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বিধ্বংসী হয়ে উঠছে ইরান। ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং ইরাকে ইরবিলেও হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 59তম ধাপের হামলা সম্পন্ন করেছে। এই হামলার মূল লক্ষ্যই ছিল ইসরায়েলের বেইত শামস, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকা। ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলেইমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেহরান। এনে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরানের সাধারণ মানুষ তাদের মৃত্যু উদযাপন করছে। ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের যে কোনো জায়গায় যে কোনো সময়ে হত্যার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলও ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় হিজবুল্লাহর আক্রমণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে না। আল জাজিরাকে সংক্ষেপে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইরানের শাসন ব্যবস্থা এতটাই স্থিতিশীল যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও তা ভেঙে পড়েনি। এদিকে খুব দ্রুতই যুদ্ধ থেকে সরে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানে ন্যাটো দেশগুলো সমর্থন জানালেও তারা সরাসরি অংশ নিতে আগ্রহী নয়। আমরা খুব শিগগিরই ইরান যুদ্ধ থেকে সরে আসব। খুবই নিকট ভবিষ্যতে আমরা সরে যাব, কিন্তু এই মুহূর্তে তাদের সব দিক থেকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা দারুণ সমর্থন পেয়েছি, কিন্তু ন্যাটোর কাছ থেকে কার্যত কোনো সমর্থনই পাইনি। ট্রাম্প সব দেশকে আহ্বান জানান হরমুজ প্রণালীকে নিরাপদ করতে, যেটিকে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মাইন ব্যবহার করে ট্যাঙ্কার চলাচল ব্যাহত করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আফগানিস্তানে সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। গজব-লিল হক নামের এই পাকিস্তানি অভিযানে এখন পর্যন্ত 684 জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ইসলামাবাদ ও সন্ত্রাসবাদের মধ্যে যে কোনো একটি বেছে নেয়ার জন্য কাবুলকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। অন্যদিকে আর কোনো আলোচনা নয়, পাকিস্তানে সরাসরি হামলার হুমকি দিয়েছে তালেবান সরকারের মুখপাত্র। আফগানিস্তানের কাবুলে ধ্বংসস্তূপের পাশে স্বজন খোঁজার আর্তনাদ। একটি রাতেই নিভে গেছে শত শত প্রাণ। ধ্বংসস্তূপ, পোড়া গন্ধ আর চারদিকে ছড়িয়ে থাকা ব্যক্তিগত জিনিসপত্র, এই দৃশ্যের মাঝে দাঁড়িয়ে প্রিয়জনের খোঁজ করছেন অসংখ্য মানুষ। কাবুলের সেই হাসপাতাল মুহূর্তেই পরিণত হয়েছে মৃত্যুকূপে। কেউ ভাইকে খুঁজছেন, কেউ সন্তানকে, কিন্তু উত্তর নেই কারো কাছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের খোঁজে ছুটছেন উদ্ধারকর্মীরা, আর বাইরে দাঁড়িয়ে অসহায় অপেক্ষা পরিবারগুলোর। প্রতিটি স্ট্রেচারে ওঠা মরদেহ যেন নতুন করে ভেঙে দিচ্ছে আরেকটি পরিবারকে। আফগানিস্তানে তালেবান সরকার পাকিস্তানকে হামলার জন্য দায়ী করলেও শুরু থেকেই তা অস্বীকার করে আসছে পাকিস্তান। আফগানিস্তানে এখনো অব্যাহত আছে পাকিস্তানের গজব-লিল হক অভিযান। তোরখাম সীমান্তে তালেবান ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি পাকিস্তান সেনাবাহিনীর। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, তোরখাম সেক্টরে আফগান তালেবান ও ফিতনা আল খাওয়ারিজ সংশ্লিষ্ট অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাফ জানিয়ে দিয়েছেন, তালেবানকে নির্ধারণ করতে হবে তারা সন্ত্রাসীদের পাশে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। পাকিস্তানে চালানো এই হামলার জবাবে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনীতি বা আলোচনা নয়, এর বদলে আফগানিস্তান প্রতিশোধ নেবে। কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল খিতান বলেন, বেসামরিক নাগরিক ও হাসপাতালের মতো স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। খেলার খবর, 3টি করে ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসবে ভারত। বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে জানান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া নিউজিল্যান্ড সিরিজেই সাকিব আল হাসানকে পাওয়ার বিষয়ে আশাবাদী ফাহিম। তবে এত কম সময়ে সব সমস্যা সমাধান করে সাকিবকে খেলানোর প্রক্রিয়া একটু কঠিনই হবে বলে মনে করেন তিনি। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া, নিরাপত্তা ইস্যুতে টি20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়া, দফায় দফায় আলোচনা করেও বিসিবির মন গলাতে পারেনি আইসিসি। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে টানাপোড়েনের আশঙ্কা অনেকের মনেই ছিল। ভবিষ্যতে এ দল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিনা প্রশ্ন সবার মনে। তবে বিসিবি বলছে, ভারত দল আসছে বাংলাদেশ সফরে।
গত বছরের অক্টোবরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, কিন্তু দেশের পট পরিবর্তনে শেষ পর্যন্ত সিরিজ স্থগিত করে টিম ইন্ডিয়া। এবছরের পাকিস্তান সিরিজের পর টাইগারদের বাকি 19 ওয়ানডের মধ্যে ভারতের বিপক্ষেও আছে 3টি ম্যাচ, যে ম্যাচগুলো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিসিবিও চায় ম্যাচগুলো আয়োজন করতে, বিসিসিআইও ইতিবাচক বিসিবির আহ্বানে। আমাদের ক্যালেন্ডারে যেসব খেলা আছে, যাদের সাথে খেলা আছে তাদের সাথে সবসময় যোগাযোগ থাকে, বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ক্লারিফিকেশনের ব্যাপারে যোগাযোগ থাকে, কোথায় খেলা হবে, কী খেলা হবে, কী নিয়মকানুন থাকবে, কার সুবিধা আছে, কী সুবিধা আছে, কে কী অ্যাডভান্টেজ চায়, এরকম যোগাযোগ কিন্তু সবার সাথেই চলছে। সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চলছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী এইভাবে এই বছরই হবে এবং সবার সাথেই কিন্তু এভাবে যোগাযোগ চলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চলছে। আমাদের ধারণা সবাই পজিটিভ, আর যতগুলো দল আছে আমাদের এখানে আসার কথা আছে সবাই পজিটিভ। শুধু ওয়ানডে নয়, সিরিজে 3টি টি-20ও খেলবে বাংলাদেশ ভারত। ম্যাচগুলো সেপ্টেম্বরের শেষ ভাগে আয়োজনের কথা ভাবছে দুই বোর্ড। বছর জুড়েই ব্যস্ত সূচি টাইগারদের, কদিন বাদই শুরু নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের আগে আবারও আলোচনায় সাকিব আল হাসান, আশার বাণী বোর্ড কর্তাদের কণ্ঠে। কিন্তু তার দেশে ফেরার প্রক্রিয়া কি হবে? একজন প্লেয়ারকে কিন্তু আমরা তখনই একটা দলে অ্যাড করব যখন সে ভ্যালু অ্যাড করবে দলে। সাকিব যে মানের প্লেয়ার, সে ভ্যালু অ্যাড করবে এরকমই আমরা বিশ্বাস করি। তো সে আসুক, তারপর আমরা দেখতে পাবো তার কী অবস্থা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেই। বাট সমাজে খুব বেশি আছে তা তো না, বাট আমি আশাবাদী যে বাই দ্যাট টাইম সে চলে আসবে। কিন্তু দলে কখন আসবে, কিভাবে আসবে, এটা তখন নিশ্চিত নই, তাই পুরো ব্যাপারটা এখন পরিষ্কার করে বলতে পারছি না। আগামী 13 এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড, 17 এপ্রিল শুরু ওয়ানডে সিরিজ। তার আগে বাংলাদেশে আসতে হবে সাকিবকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদে ভিনির জোড়া গোলে রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে 2-1 ব্যবধানের জয় পেয়েছে লস ব্লাঙ্কোস। এ নিয়ে 2 লেগে মিলিয়ে 5-1 গোলে এগিয়ে থেকে শেষ 8-এ জায়গা করে নেয় সর্বোচ্চ ইউসিএল শিরোপা জয়ীরা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ যেন কেবল রিয়াল মাদ্রিদেরই। স্প্যানিশ জায়ান্টরা আরও একবার প্রমাণ দিল এই মঞ্চে কেন তারা সবার চেয়ে সেরা। আর আবারও সেই লস ব্লাঙ্কোসের বিপক্ষে হতাশা সঙ্গী ম্যানচেস্টার সিটির। প্রথম লেগে 3-0 ব্যবধানে পিছিয়ে ছিল সিটি। ইতিহাদে তাদের সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ, কিন্তু ম্যাচের শুরু থেকেই নাটকীয়তা আর একের পর এক চাপ সিটিজেনদের উপরে। 20 মিনিটেই ঘুরে যায় ম্যাচের মোড়। নিশ্চিত গোল ঠেকাতে গিয়ে হ্যান্ডবল করে লাল কার্ড দেখেন সিটি অধিনায়ক বার্নার্দো সিলভা। 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা, আর গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা। পেনাল্টি থেকে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। 2 লেগ মিলিয়ে তখন সিটির স্বপ্ন প্রায় শেষ বললেই চলে। তবে তখনও আশা হারায়নি সিটি। জেরমি ডোকুর দেয়া বলে দলকে সমতায় ফেরান গোলমেশিন আর্লিং হল্যান্ড। গ্যালারিতে আবারও প্রাণ ফিরে আসে স্বাগতিক দর্শকদের মাঝে। প্রথমার্ধের বাকি সময়টা চলে আক্রমণ পাল্টা আক্রমণ, তবে হল্যান্ড রদ্রির অন টার্গেট শট আটকে যায় থিবো কর্তোয়ার গ্লাভসে। একের পর এক দুর্দান্ত সেভ দেন এই বেলজিয়াম তারকা। পরে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলিনামা এন্ড্রি লুলিনো যেন আরও দুর্দান্ত, দুবার নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন হল্যান্ডকে। অন্যদিকে কাউন্টার অ্যাটাকে বারবার সিটির মনে ভয় ধরায় রিয়াল মাদ্রিদ। ভিনির একাধিক শট চলে যায় গোল পোস্টের গা ঘেঁষে। পরে যোগ করা সময়ের শেষ মুহূর্তে সুয়ামিনির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে জয়সূচক গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল বেঞ্চে উল্লাস, গার্দিওলার মুখে হতাশার ছাপ। শেষ পর্যন্ত নিজেদের মাঠেই 2-1 ব্যবধানে হারে ম্যানচেস্টার সিটি। সঙ্গে 2 লেগ মিলিয়ে 5-1 ব্যবধানে এগিয়ে থেকে শেষ 8 নিশ্চিত করে লস ব্লাঙ্কোস। এ নিয়ে টানা তৃতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে সিটিজেনদের বিদায় করার কীর্তি গড়ল রিয়াল মাদ্রিদ। আর শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে এমন জয়ের পর 16তম শিরোপা জেতার স্বপ্নে বুঁদ রিয়াল। কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ। তামিম হোসেন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে ঈদ আনন্দ। টানা ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেনে যাত্রী চাপ, ছাদে চেপেও বাড়ি ফিরছেন অনেকে। বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। স্কুলে লটারি বাদ দিয়ে ভর্তি পরীক্ষায় ফিরলে তা হবে হতকারী। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। শিক্ষার মানোন্নয়নের পরামর্শ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মনি। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।